সাধারণত শিল্প নিয়ে কথা বলবার যখন সুযোগ হয় তখন একজন শিল্পীকে জানবার সুযোগ হয় এবং সেই শিল্প সত্তার আড়ালে কি যে চমৎকার মানসিকতার একজন মানুষ থাকেন, একজন গবেষক থাকেন, এবং কিছু ক্ষেত্রে একজন উদ্ভাবকও থাকেন যিনি রং তুলির আচরে নতুন কিছু উদ্ভাবন করেন এবং বিমূর্তকে কখনো কখনো ক্যানভাসে ঠাঁই করে দেওয়ার চেষ্টা করেন। এমন একজন মানুষই আমাদের সাথে আজ আছেন। পরিচয় করাতে চাই আমাদের আজকের অতিথির সাথে মোহাম্মদ মনসুর কাজী, যিনি একাধারে একজন শিল্পী এবং গবেষক। স্বাগত, শুভ সকাল। কেমন আছেন? শুভ সকাল ভাইয়া, কেমন আছেন আপনি? আজকে সকালে বাংলাদেশে আমাদের অতিথি হয়ে এসেছেন, আপনাকে আরও একবার শুভেচ্ছা। এবং সেই সাথে আপনার সকালটা কিভাবে শুরু হয় সেটা একটু জেনে নিতে চাচ্ছি। একজন শিল্পী কিভাবে তার সকালটা শুরু করেন একটু জানবার লোভ হচ্ছে খুব। ধন্যবাদ আপনাদেরকে। সকালটা ঘুম থেকে ওঠার পর আপনার ডিজিটাল যে প্ল্যাটফর্ম এগুলো একটু চেক করা হয়, ফেসবুক, টুইটার, তারপর একটু চ্যানেলগুলো দেখি, তারপর আপনার অফিসের দিকে যাই অথবা বিশ্ববিদ্যালয় ক্লাস থাকলে এখানে চলে যাই। এমনিতে আঁকি ঝুঁকির ব্যাপারগুলো কি রাতেই ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে? সকালে উঠে কখনো আঁকা আঁকি বা একটু নিজের মতন করে হাঁটাহাঁটি এই বিষয়গুলো হয় না? ব্যস্ততার মধ্যেই হয়তো সকালটা শুরু হয়ে যায়। আঁকাআঁকিটা আসলে আপনার ওই সকালবেলা মাঝে মধ্যে করা হয়, বাচ্চাদের সাথে আঁকাআঁকি হয়। আবার ক্লাস থাকলে ইউনিভার্সিটির মধ্যে এখানে কিছু কাজ করার সুযোগ হয়। এইদিকে আবার ব্যবসাটাও একটু সামলাতে হয়, ফ্যামিলিটাও সময় দিতে হয়। এই জায়গায় আসলে আমার মনসুর কাজী, আমার প্রশ্ন, একজন শিল্পীকে তার শিল্পী সত্তার বাইরে যেও জীবিকার অন্বেষণ করতে হয়, এই যে প্রেক্ষাপটটা এখন নতুন শিল্পী তৈরি করবার জন্য এটা কতখানি স্বাচ্ছন্দ্যপূর্ণ বা কতখানি সহায়ক বলে মনে হয় আপনার? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ওই ছবি আঁকাটা একটু টাফ। এটা মানে অনেকে বুঝে না ছবি আঁকার মর্ম কাজটা কেন মানুষ ফাইন আর্টস পরে এই জিনিসটা মানুষ ভালো করে অবজার্ভ করতে পারে না। এটা তো ফাইন আর্টস তো একটা আসলে সমাজের বিবর্তন, সমাজের অসঙ্গতি, একটা সমাজের ছবি তুলে ধরার ব্যাপারটা ফাইন আর্টসের লোকেরা করে থাকে। আবার ক্রিয়েটিভ যে ব্যাপারটা অনেক সময় আবার ফাইন আর্টসে দেখা যায় আপনার অ্যাডভার্টাইজিংয়ের যে ব্যাপারটা, এগুলো আসলে একটা সংগ্রামী জীবন ফাইন আর্টসের জীবনটা। নিশ্চয়ই এবারের কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুলে আরো একবার মনে করিয়ে দিয়েছে যে ছবির বা স্থির রঙের মানে বহিঃপ্রকাশ কতখানি শক্তিশালী হতে পারে। আমরা ঢাকার সড়কে সড়কে গ্রাফিতি দেখেছি, দেয়ালে দেয়ালে গ্রাফিতি দেখেছি, ভাঙাচোরা দেয়ালগুলো সব রঙিন হয়েছে, প্রতিবাদী হয়েছে। এবং এবার দেখলাম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মেট্রো রেলের পিলারগুলোতে কিছুক্ষণ আগে আমি পড়ছিলাম এই যে চমৎকার একটা জোয়ার বইছে ছবি আঁকার কিংবা চারুশিল্পীদের, এই একটা জায়গায় কি আপনার মনে হয় যে হ্যাঁ, শুধুমাত্র পেশা হিসাবে নেয়ার জন্য হয়তো সেই মানসিকতার দিকে ক্রমেই বাংলাদেশ এগোচ্ছে? আপনি ঠিকই বলছেন। জয়নুল স্যারের যখন আমরা ছবি আঁকতো 1937 সালের পরে, যারা কলকাতা আর্ট কলেজে পড়ালেখা করেছে, এরপর তো স্যার এখানে 1948 সালে এখানে এস্টাবলিশ করেছে একাডেমি অফ ফাইন আর্ট, যেটা ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে দেখা যাচ্ছে আপনার যে প্রতিবাদের যে ভাষাটা আপনি বললেন গ্রাফিতি, হ্যাঁ, এখানে আপনার আর্টের যে ব্যাপারটা, আর্টের সাথে আসলে আপনার একটা সমাজের একটা জীবনের একটা সম্পর্ক আছে। মানে আপনি জীবনযাপনের যে আয়ের ব্যাপারটা বললেন, মানুষ তো আসলে কর্ম না করে থাকতে পারে, কর্ম তো করতে হবে, এটা একটা পার্ট। আর্ট আর একটা পার্ট। আর্ট সম্পূর্ণ জিনিসটাই আসলে ক্রিয়েটিভিটি। মানে আপনার এটা মনস্তাত্ত্বিকভাবে এটা চিন্তা করতে হয় যে কোনো ব্যাপারে। আপনার আর্টের সাথে অ্যাডভার্টাইজিং আছে, আর্টের সাথে মার্কেটিং আছে, আর্টের সাথে অর্থনীতি জড়িত, আর্টের সাথে আপনার লাইফটা জড়িত। সাধারণ মানুষের কেটে খাওয়ার যে ব্যাপারগুলো জয়নুল আবদিন স্যার তুলে এনেছে, এখন অবশ্যই এখন বর্তমানে আর্টে অ্যারিস্টোক্রেসি হয়ে গেছে। এটা একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে ঢুকে গেছে। যেমন আমি কালেক্টররা সবাই দেখা যায় বিত্তবান। যেমন আমি কিছুদিন আগে এখন যে এক্সিবিশন চলতেছে আপনার শহীদুদ্দিন শিল্পালয়ে, এখন সাধারণ মানুষ দেখতে পারতেছে না, কিন্তু আমাদেরকে এক্সিবিশনটা করার তো কথা ছিল কোথায়? টিএসসির দিকে, রাস্তাতে, যেন একটা সাধারণ জায়গার মধ্যে। এখন আর্টটা অ্যারিস্টোক্রেসি হয়ে গেছে, এটা একটা গ্যালারির মধ্যে ঢুকে গেছে, এসি রুমের মধ্যে বন্দি পড়ে গেছে, যার ফলে এখানে আপনার সাধারণ মানুষ যেতে পারতেছে না। কারণ আমরা তো সাধারণ মানুষের কথাই বলি। জয়নুল স্যার আপনার মনপুরা, কামরুল স্যারের যে কাজগুলো, সুলতান স্যার যে কাজগুলো করছে, এসএম সুলতানের কাজ তো আপনি দেখছেন, এই আপনার ন্যাচারাল যে কেটে খাওয়া মানুষ, প্রকৃতি পরিবেশ যে ব্যাপারগুলো, এগুলো এখন বর্তমান আর্টিস্টদের মধ্যে নাই। যেমন আমার কাজগুলো অ্যাবস্ট্রাক্ট টাইপের, এগুলো তো সাধারণ মানুষের আবেদনটা থেকে
অসঙ্গতির যে আবেদনটা এটা বেশি ফুটে উঠেছে। হ্যাঁ, এখন আর্টটা সাধারণ যেমন ভারতের একজন আর্টিস্ট ছিল যামিনী রায়, ওনার কাজ আপনার সেলুনে পর্যন্ত থাকতো, দেখলেই বোঝা যেত দেখলে বোঝা যেত ওনার কাজ। এখন কিন্তু এরকম এটা আর নাই, যেটা আমরা মনে করি। খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন যে এই যে দেখুন যামিনী রায়, জয়নুল আবেদিন স্যার, পটুয়া কামরুল হাসান, তারা যখন ছবি এঁকেছেন নিশ্চয়ই তারা একটা নিশ্চয়তা থেকে ছবিটা এঁকেছেন, নতুবা তো শিল্পী হিসেবে তৈরি হতেন না। অর্থনৈতিক চাপ তখনও ছিল। হঠাৎ করে কোন জায়গাটায় আমাদের একটা ছন্দপতন হয়েছে যে একটা সংকট, শঙ্কা, সংকোচ তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? এখন বর্তমানে আপনার যে সাবজেক্টগুলো মানুষ চয়েস করে আর্টের, এখানে কমার্শিয়ালটা জড়িত, আয়ের উৎসটা। মানুষ এখন তেমন ক্রিয়েটিভিটি চর্চা করে না। আমরা যেমন আমি ফাইন আর্টসে পড়ালেখা করছি, আমি সায়েন্সে ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়েছিলাম, আমি ওখানে না পড়ে ফাইন আর্টসে পড়ছি। আমি প্রথম থেকে আমার একটা অ্যাম্বিশন ছিল, ছোটকাল থেকেই আঁকতাম, আঁকাআঁকি করতাম, সায়েন্সে ছিলাম, ভালো ছাত্র ছিলাম। তো স্যার বলতো যে ছবি আঁকলে তো হবে না, বড় কিছু করতে হবে প্রাইমারি, হাই স্কুলে বা কলেজে। তারপর আমি এটা লেগে আছি, এটা নিয়ে আঁকাআঁকি করি, বিজনেসও করি এর পাশাপাশি, মানে এটা নিয়ে আসি, আমার ভালো লাগে নিজের ব্যাপারটা। বাহ, চমৎকার। শৈশবের বেড়ে ওঠা হয়তো আমরা শুনতে আগ্রহী না, এবং আমরা সেই আলোচনায় ফিরবো জুবাইর। তবে এখন একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে। দর্শক, আবার একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে আলোচনায় ফিরবো, সাথে থাকুন। ফিরছি এক্ষুনি। আপনার শৈশবে বেড়ে ওঠা এবং আপনি পরবর্তীতে যখন পড়াশোনা করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে সেখানে একদম সবুজে ঘেরা একটা ক্যাম্পাস, এবং আপনার শৈশবকে জুড়েই যেহেতু বললাম, সেই শৈশবে যেখানে বেড়ে উঠেছেন তার আশপাশ পরিবেশ এবং আপনার নিজস্ব যে আঙিনা, এই মানে সব কিছু মিলিয়ে যদি বলি, এটা আপনার কাজের উপরে বা আপনার শিল্প চর্চায় কতটা প্রভাব ফেলেছে বা কিভাবে আপনাকে প্রভাবিত করেছে আপনার এই বিমূর্ত ভাবনায়? আসলে আপনার ছবি আঁকার জন্য আপনার ন্যাচারাল যে এলিমেন্টগুলো প্রয়োজন। যেমন আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ঘেরার যে ব্যাপারটা, এখানে তো একজন আর্টিস্ট হওয়ার জন্য যতগুলো এলিমেন্ট দরকার সবগুলো এখানে আছে। পরিবেশ আছে, আপনার ল্যান্ডস্কেপিং করার ব্যাপারটা, আপনার নেচারের ব্যাপারটা, তার পাহাড়ের এলোমেলো ক্রাব লাইন এন্ড স্টাইল লাইনের ব্যাপারটা, সবগুলো মিলে নির্জন নীরবতাও আছে। নির্জন নীরবতা আছে, প্রচুর স্টুডেন্ট আছে। মানে একজন আর্টিস্ট হওয়ার জন্য আসলে এখানে ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়, এখানে তো প্রচুর, এখানে ইট পাথরের যে বিল্ডিং এর ব্যাপারটা, এখান থেকে আর্টিস্ট হওয়া থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ল্যান্ডস্কেপিং বা উন্মুক্ত জায়গাটা, এখান থেকে কাজ করা, মানে আপনার সাবজেক্ট নেওয়ার ব্যাপারটা এখানে বেশি স্টাডি করা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাহ, সেক্ষেত্রে একটু আপনার সেই ধারাবাহিকতায় যে বর্তমান এক্সিবিশন আপনার চলছে, যেটা 11 জুলাই থেকে শুরু হয়েছে, 15 জুলাই অবধি চলবে, বিমূর্তের সহাবস্থান, এটা নিয়ে জানতে চাই। প্রথমে আমি একটু বলি, কাজী মনসুর, আপনি মানে কি বলবো আর কি চমৎকার উপস্থাপন। আমার প্রোডাকশন টিম যদি দেখিয়ে দিতে পারে ছবিগুলো বক্সে, একটু জানতে চাই এই শিরোনামে কি প্রত্যাশা করতে পারে একজন দর্শনার্থী? আমার ছবির মধ্যে আপনার হরিজন্টাল ভার্টিক্যাল কিছু লাইন আছে। হরিজন্টাল ভার্টিক্যাল লাইনের আপনার আর্টিস্টরা যখন কাজ করে, যেমন আপনার একটা গাছ এটা তো ভার্টিক্যালে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, আমরা নেচারের বাইরে না, আপনি যা কিছু করেন না এটা নেচার থেকে নিতে হবে, হ্যাঁ। তো এখানে আমার নেচারের যে ব্যাপারটা, তবে আমার মতন আমি বিভিন্ন আর্টিস্ট থেকে আমার অনুপ্রেরণা আছে। কিবরিয়া স্যারের, আচ্ছা, কিবরিয়া স্যারের কাজগুলো আপনার ক্যানভাসের উপর একটু বোনার দিয়ে ডুলাসা টাইপের একটু সফট টাইপের কাজ। আবার ইউরোপের কিছু আর্টিস্ট আছে, আপনার ওই নেদারল্যান্ডের একটা আর্টিস্ট আছে, ওনার পিয়ান মন্দিরিয়ান আপনার ভার্টিক্যাল লাইন হরিজন্টাল লাইনে কাজ করে, সলিড কালার ইউজ করে। তো আমার এখানে সলিড কালার কিছু কাজ আছে। বিমূর্ত সহাবস্থান যে শিরোনামটা, এটা হলো আপনার উষ্ণ রং, রেডের সাথে রেড মিলিয়ে আবার এটাকে একটা পার্ট করার যে ব্যাপারটা, সমান্তরাল, মানে ব্ল্যাকের সাথে ব্ল্যাক অথবা ব্ল্যাকের সাথে রেড, যে সামঞ্জস্যপূর্ণ যে ব্যাপারটা ক্যানভাসে ফুটে তুলেছি, এটা হইলো আপনার সহাবস্থানের ব্যাপারটা। আর বিমূর্ত ব্যাপারটা হচ্ছে নির্বস্তু, যা মূর্ত না, মূর্ত না মানে আবার বেনিশ না, আমাকে তো একটা অর্নামেন্টের কিছু ক্যানভাসের মধ্যে দাঁড় করাতেই হবে, হ্যাঁ, এইটা হলো বিমূর্ত সহাবস্থান। মনসুর কাজী, একটা প্রশ্ন আমার খুব মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি যেই ডাচ আঁকির কথা বললেন,
তিনি এত ভাইব্রেন্ট কালার ব্যবহার করতে সাহসী হননি কখনো। প্রচন্ড ভাইব্রেন্ট কালার এখানে ব্যবহার করেছেন, সেই সাথে আপনি বিমূর্তের সহাবস্থান নিশ্চিত করবার চেষ্টা করেছেন। সেখানে ভার্টিক্যাল লাইনের উপস্থিতি আছে, যেটা একটা ফ্রেম দিয়ে মোটামুটি বেঁধে দেয়া জীবনটাকে। এই যে চমৎকার ভাবনা, এই ভাবনা আসলো কি করে আপনার মাথায়, কিভাবে ভেবেছেন এটা জানতে চাই। কারণ এখানে দুটো দিক আছে, মানুষের সত্তার দুটো দিক আছে, অস্তিত্বের দুটো দিক আছে এখানে, আমার কাছে মনে হয়েছে। এটা ঠিক, আপনি ঠিকই বলেছেন। আসলে আর্টের ব্যাপারটা এটা একটা গবেষণার বিষয়। আমরা ক্রিয়েটিভ ইনচার্জ অফ ক্রিয়েশন, মানে আপনার কি বলা যায় এটাকে, সৃজনশীল সৃষ্টির অন্বেষণে। একজন আর্টিস্টকে কি হতে হবে, অলওয়েজ সৃজনশীল হতে হবে, অনুসন্ধান। মানে আপনাকে যে কোনো জায়গায় রাস্তায় যাচ্ছেন, একটা কিছু দেখছেন, এটা নিয়ে নিতে হবে, ফর্মটা নিয়ে নিতে হবে। যে কোনো জায়গায় যে ফর্মটা নিয়ে, যেমন আমার ছোটকালে বিভিন্ন সময় কাগজ কুড়াই নিতাম স্কুলে যাওয়ার সময়, কুড়াই নিয়ে বইয়ের মধ্যে রেখে দিতাম, বইয়ে রেখে এগুলো প্র্যাকটিস করতাম। স্কুলের মধ্যে যখন আমরা পড়ালেখা করতাম, আপনার ওই বইয়ের লেখার পর যে জায়গাটা খালি থাকতো ছবি আঁকতাম। তো স্যার বলতো, স্যারকে দেখা সাপটার শেষে এগুলো লিখে ফেলতাম। তো পরবর্তী দেখা গেলো আমরা স্কুলে পড়ালেখার সময় অনেক সব বইগুলো একজনকে দান করে দিতাম। তো আমি মোটামুটি ছাত্রের মধ্যে ভালো ছাত্র প্লেজে ছিলাম। তো আমি যাদেরকে বইগুলো দিয়ে দিতাম, ওরা বলতো মুনসুর ভাই আপনার বই আমরা নেবো না, কারণ আমি এখানে এমন খালি জায়গা নেই, দাগাতে জায়গা দেখে নাকি সব জায়গার মধ্যে আঁকিয়ে ফেলতো। মানে এটা আঁকার যে ব্যাপারটা তখনকার থেকে এরকম। আর্টিস্টদের আপনার ব্যাপারটা হইলো সবকিছু কালেক্ট করতে হবে, ভালো মন্দ। যেমন জয়নুল আবদিন স্যারের একটা আমি ঘটনাটা বলি। মানপুরের মধ্যে আপনার দেখা গেল গরু মারা গেছে, আপনার গিয়ে কাকে খাচ্ছে। একটা কাকে গরু খাওয়ার ব্যাপারটা, এটা একটা গন্ধ ছড়ায়, দূর থেকে মানুষ যায় না, এখানে দাঁড়িয়ে অবলোকন করে না কেউ, দূরে নাকের মধ্যে নোমাল দিয়ে চলে যায়। আচ্ছা, এটা যখন আপনি ক্যানভাসে ফুটে তুলবেন, সব দর্শক ওই ক্যানভাসের পাশে গিয়ে দাঁড়ায় থাকে। ব্যাপারটা কি, কারণ শিল্পী ওই জিনিসটা এখানে নিয়ে আসছে, সম্পূর্ণ জিনিসটা। এটা হলো আর্টের একটা কি বড় অবদান, পাওয়ার অফ আর্ট বলা, অসংখ্য যে জিনিসগুলো নিয়ে আসা। একটা ছবির বর্ণনা দিয়ে আপনি 10টা বই লিখতে পারবেন। ছবি মানুষের সমাজের মনের কথা বলে, নিশ্চয়ই এই ব্যাপারটা কিন্তু আর্টের মধ্যে আছে। মনসুর, আপনার কাজগুলো দেখছিলাম আপনার কথার মাঝ দিয়েই, এবং প্রতিটা কাজই আসলে কালো আর লাল রঙের একটা ছটা লাগছে চোখে। এই রং দুটো আসলে বেছে নেওয়ার কি আপনার বিশেষ কোনো কারণ আছে, বা আলাদা কোনো প্রকাশ? মাথায় ঘুরছিল ব্ল্যাকের আধিক্যটা হচ্ছে আপনার, ব্ল্যাকের মিনিংটা হচ্ছে আপনার শোক বা যে ব্যাপারটা মানুষ করে। হ্যাঁ, তো আমি কালারটা ইউজ করার কারণে মানুষের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে যায়, ছোট কাল থেকে বড় কাল থেকে মানুষ কিছু প্রত্যেকের থাকে, এগুলো সব মানবের থাকে, আপনার ব্যাক স্কিনের কিছু ব্যাপার থাকে, এই জিনিসগুলো ফুটিয়ে। আর এমনি আমার ব্ল্যাক কালার ইউজ করার ব্যাপারটা হচ্ছে ওই ঘটে যাওয়া ঘটনাগুলো, অতীতকে রোমান্স করার ব্যাপারটা ব্ল্যাকের আর্থিকতা। রেড আর অন্যান্য সলিড যে কালারগুলো আপনি যেটা বলেন কেউ সাহস করে না, কিন্তু সলিড কালার ইউজ করা, সলিড কালার ইউজ করে টাফ, ক্যানভাসের মধ্যে আনা যায় না, মানুষ অ্যাপসেট করতে চায় না, মানে কি করা হচ্ছে এটা, মানুষ তো হালকা ওয়াশের মধ্যে ছেড়ে দেয়। তো আমি এখানে রেড কালারটা, রেড কালার উষ্ণ রং, প্রতিবাদের রং, এগুলো আমি এই জিনিসের মধ্যে মানে ফ্রেম বন্দি করার যে ব্যাপারটা। বাহ, চমৎকার। কতগুলো আর্ট ওয়ার্ক এবার স্থান পেল এক্সিবিশনে? 70টা। বাবা, 70টা। কতদিনের কাজ মূলত এখানে? এখানে আমার এটা তৃতীয় এক্সিবিশন। আমি প্রথমটা দেশের বাইরে করেছি, দ্বিতীয়টা চট্টগ্রাম শিল্পকলায় ছিল। এটা হলো গবেষণামূলক, আমি যে ইউনিভার্সিটির মধ্যে গবেষণায় আছি, এগুলো গবেষণাধর্মী আপনার এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। বাহ, চমৎকার। সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই, যেহেতু ঢাকায় এসে এক্সিবিশন করা হচ্ছে, ঢাকার যে আর্টিস্টরা আছেন, শিক্ষার্থীরা আছেন, তারাও একটা দেখার সুযোগ পাচ্ছে। এই এক্সচেঞ্জটা কেমন দেখতে পাচ্ছেন আপনি, এবং ভাবনার জগতে কোনো পার্থক্য কি আছে? এটা নবী স্যার ভালো বলছে, ওই উদ্বোধন দিয়ে কালকে বললো স্যার এটা ঢাকার, আমাকে বলছে আর্ট করলে হবে না, এইটার একটা স্টেটমেন্ট দাঁড় করাতে হবে, যে বলার ব্যাপারটা। আমাকে চিটাগাং ইউনিভার্সিটির জন্য এইটা বলছিল, ও বলতেছে চিটাগাং ইউনিভার্সিটির ছাত্ররা আর্টের ওই স্টেটমেন্টটা দাঁড় করাতে পারে, বক্তব্যটা দিতে পারে, মানে আর্টের মর্মকথাটা লিখতে পারে। আর ঢাকা ইউনিভার্সিটি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা পার্থক্য আছে কাজে, ওরা
এমনি মাস্টারপিস যারা আর্টিস্টের কাজ আমরা এগুলো কপি করি, যেমন আমরা নীলমাধব বেঞ্চি বা যারা আছে আর কি আঁকতে আঁকতে আঁকিয়ে হয়ে আমরা। ওদের গুলো আমাদের ক্লাসে দেয়, বলে যে এই ছবিটা দেখে দেখে তোমরা কালার গুলো কি করো, প্র্যাকটিস করো। চিটাগাং ইউনিভার্সিটির মধ্যে মর্তুজা বশির স্যার যখন ছিল, ও কি করলাম না ওই ইয়ার ব্যাপারটা, ওই স্বাধীনতা মানে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে উনি আসতো না, বলতে ইচ্ছে মতন আঁকো, ইচ্ছে মতন আঁকার ব্যাপারটা। এই জন্য একটা পার্থক্য আছে ঢাকা চিটাগাং ইউনিভার্সিটির ছাত্রদের কাজের মধ্যে। এই স্বাধীনতা যে ব্যাপারটা, ইচ্ছে মতন আঁকো, ব্যালেন্স করো। এবং একজন শিল্পীর তো আসলে এটাই দরকার, যে কোনো শিল্পী আসলে স্বাধীনতা। প্রকৃত মানুষের আসলে প্রতিনিধিত্ব করে, যে তার স্বাধীন সত্তা নিয়ে বাঁচবে। এবং আপনার কাছে যেহেতু আপনি গবেষণার প্রসঙ্গটি তুললেন, একটু গবেষণা নিয়েও জানতে চাচ্ছি। এখন কোন বিষয়ে আসলে আপনি গবেষণা করছেন, বা কি নিয়ে গবেষণার কাজ চলছে, বা ভবিষ্যতে কি কর্মপরিকল্পনা আছে, একটু যদি অল্প বিস্তর জানানোর সুযোগ হয়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান করার পর স্নাতকোত্তর করলাম, করার পর এখন প্রায় 15 বছর গ্যাপ দেওয়ার পর 2019-এর দিকে আবার হায়ার উচ্চতর গবেষণায় এমবিএল পিএইচডির দিকে ভর্তি হই। এখন কন্টিনিউ করতে যাই স্কলারশিপ নিয়ে। বাহ, হ্যাঁ, সেক্ষেত্রে একটু আপনার কাজের এক্সপোজার বহির্বিশ্বের আর্টিস্টদের সামনেও হয়েছে, আমি দেশের বাইরে সমালোচনাও নিশ্চয়ই পেয়েছেন এবং চমৎকার অনুপ্রেরণাও নিশ্চয়ই পেয়েছেন। সিগনিফিকেন্টলি যদি আর্টিস্টের ভাবনার মধ্যে কোনো পার্থক্য পশ্চিমা বিশ্বের সাথে আমাদের শিল্পীদের আপনার দৃষ্টিগোচর হয়? আমরা 2-3 ক্যাটাগরি আর্ট প্র্যাকটিস করেছি। একটা হলো পূর্ব এশিয়া, জাপান নিয়ে চায়নার এই পূর্ব এশিয়ার দেশটা, ওয়েস্টার্ন ইউরোপের, আবার ওরিয়েন্টাল যেটা ইন্ডিয়া ফর্ম, যেটা ওরিয়েন্টাল কাজগুলো হলো আপনার ওই ফিগারেটিভ, মোর ভাইব্রেন্ট, ফিগার ওরিয়েন্টেড, কালারফুল, বেশি মহিলাদের আধিক্য থাকে ওরিয়েন্টাল কাজগুলো, অর্নামেন্টাল কাজগুলো। আবার জাপানিরা বা আমরা চাইনা ফর্ম এক্সিস্ট থাকে ওইগুলোতে, কোনগুলো ওরিয়েন্টাল একটা ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে, ওরা প্র্যাকটিস করায়। আবার জাপান আর গিয়াতে আপনার চীনের মধ্যে ওরা ওদের ল্যান্ডস্কেপিং করে, ওদের কালচার নিয়ে কাজ করে, কালচার। আমরা মিশ্র, আমাদেরকে প্র্যাকটিস সবগুলো করেছে, কিন্তু আমরা ওয়েস্টার্ন আর্টকে বেশি ফলো করি। আমার কাজগুলো ওয়েস্টার্ন আর্ট, মানে ইউরোপের যে আর্টিস্টগুলো আছে, যেমন পিয়ার মন্দিরিয়ান, কথা বললাম, হ্যাঁ, এরকম যারা পিকাসো, ওদের কাজগুলো আমরা বেশি প্র্যাকটিস করছি, যার ফলে আমাদের কাজগুলো ওই বিশ্বমানের হয়। আবার সেক্ষেত্রে একটু মনসুর কাজী জিজ্ঞেস করতে চাই, আমাদের যেমন জীবনে একটা যাতনা আছে, তাড়না আছে, প্রতিযোগিতা করে আমাদের বড় হতে হয়, অপেক্ষাকৃত পশ্চিমা বিশ্বের একটু স্বতঃস্ফূর্ত জীবন, তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, এই প্রতিচ্ছবি কি তাদের কাজে স্পষ্ট দেখা যায় কিনা? এটা আপনি ভালো বলছেন, আসলে স্ট্রাগল সব জায়গায় করতে হয়। যেমন আমরা ওদের যেগুলো আবিষ্কার, যেমন নিউটনের যে আবিষ্কারগুলো, ওরা তো আমাদের দিকে থাকে, এই জিনিসগুলো আবিষ্কার করছে। হ্যাঁ, লাইফটা সবার কিন্তু মোটামুটি, যারা অ্যারিস্টোক্রেসি, যারা ধনী বা আমরা যারা দরিদ্র সীমার নিচে বাস করি, কিন্তু মানুষ তো একই, কিছু চলাফেরার মধ্যে কিছু তারতম্য আছে, কিন্তু আমরা বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসটা, আর্টের ব্যাপারে আমরা একইভাবে, ল্যাঙ্গুয়েজটা আপনার আর্টটা হচ্ছে হার্ট অফ ল্যাঙ্গুয়েজ, মানুষের মনের কথা বলে আর্ট। মানে আমি একটা জিনিস আঁকলাম, আপনার সাথে মিলে যাবে, আপনার পছন্দ হবে, কানেক্ট করতে পারবেন খুব সহজে। এই জন্য আর্টিস্টরা একটু আপনার রিলেবল, ফ্লেক্সিবল হতে হয়। চমৎকার। মোহাম্মদ মনসুর কাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এসে সময় দেওয়ার জন্য। আপনার এক্সিবিশনটা সত্যি খুব দেখতে চাই, কারণ এত শক্তিশালী দুটো রঙের কোএক্সিস্ট করা, এটা সত্যিকার অর্থেই বলতে হয় বিমূর্তের সাথে সহাবস্থান, যথার্থই হয়েছে শিরোনাম। আমরা অপেক্ষায় থাকলাম কখন সুযোগ পাবো দেখবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানে আজ ইতি টানতে চাই। শুভ সকাল আবারও, এবং সেই সাথে শুভেচ্ছা।